আপনারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের এই মুহূর্তের বাছাই করা 14টি ব্রেকিং নিউজ আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শুরুতেই থাকছে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হত্যার ছক, বর্ধমান শহর থেকে গ্রেপ্তার পাক জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ হত্যা মামলায় সিবিআইয়ের জালে আরও 2 গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। এসি ঘর থেকে টেনে হিচড়ে বের করে জনতার সামনে ফেলে দেব, রাজ্যসভায় অমিত শাহকে হুমকি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের, তুঙ্গে বিতর্ক। বিজেপির শুভেন্দু সরকারের সহায়তায় 19 বছর পর কলকাতায় ফিরে এলেন তসলিমা নাসরিন, বাংলাদেশের বিতর্কিত লেখিকা। বিতাড়িত হয়েছিলেন বামফ্রন্ট আমলে। কুল কিনারা না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার শতাব্দী রায়ের, অমিত শাহের কাছে ছুটে গেলেন সাংসদ জুন মালিয়া। মাসের শুরুতেই স্বস্তির খবর, সিলিন্ডার পিছু দাম কমলো, গ্যাস সিলিন্ডার পিছু দাম কমলো 200 টাকার অধিক। আজ থেকেই নতুন দাম হচ্ছে কার্যকর। আজ মাসের শুরু 1 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা, নিজেই মোবাইল থেকে করতে পারবেন। আপাতত 34টি প্রশ্নের দিতে হচ্ছে উত্তর। আজ থেকে সমস্ত মহিলার জন্য ফ্রি বাস পরিষেবা হচ্ছে বন্ধ। অসমের বন্যা ত্রাণে 1 কোটি দান করলেন অভিনেতা কার্তিক আরিয়ান। মিড ডে মিলে এবার থেকে সপ্তাহে 1 দিন মিলবে চিকেন বিরিয়ানি, ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন, কি জানাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক, বিস্তারিত জানাবো। জেলায় জেলায় লাল সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই 5টি জেলায়। প্রত্যেকটি খবর বিস্তারিত এবার জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। অবশ্যই সংবাদগুলিকে বেশি মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আপনি চাইলে লিখে জানাতে পারেন। টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হত্যার ছক, বর্ধমান শহর থেকে গ্রেপ্তার পাক জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি। বর্ধমানের জনবহুল স্থানে অভিজাত আবাসন, আর সেই আবাসনের ভেতরেই চলত পাক জঙ্গির ভয়ানক কার্যকলাপ। গোপন সূত্রে খবর পেয়ে এক পাকিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত জঙ্গির নাম হামিদ মণ্ডল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নেপালের কাঠমান্ডুতে বহুদিন থাকার পর ওই জঙ্গি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। এখানে এসেই ভারতীয় নথি অর্থাৎ আধার ভোটার কার্ড তৈরি করে ফেলে হামিদ। প্রথমে হাওড়ার পিলখানায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল সে, সেখানেই জামা কাপড় তৈরির কাজ করত। পরে বাড়ি উচ্ছেদের কারণে ছেড়ে চলে যায় বর্ধমানে। এখানেই পরে নিজের ব্যবসা শুরু করে, আর এই ব্যবসার আড়ালেই চলত জঙ্গি কার্যকলাপ। এই জঙ্গির সঙ্গে পাক সেনা কর্তা এবং আইএসআই আধিকারিকদের যোগাযোগ মিলেছে। জঙ্গি নিয়োগ এবং সংগঠন বাড়ানোর দায়িত্বে হামিদ পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীদের হয়ে কাজ করত বলে জানা যাচ্ছে। আরও জানা যায়, শেখ সাজ্জাদ গুল এর সংগঠনের মেম্বার এই হামিদ মণ্ডল, যিনি পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হয়ে রয়েছেন। এদের সঙ্গে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের যোগসূত্র আছে বলেও তদন্তে উঠে এসেছে। বর্ধমান থেকে বসে নিয়মিত পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত হামিদ মণ্ডল, আর তার কাছ থেকে মোট 6টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এসটিএফ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নিয়মিত নজর রাখতেন হামিদ মণ্ডল। মোবাইলে মুখ্যমন্ত্রীর গতিবিধির লোকেশন ম্যাপও উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপরও কোনো হামলার চক কষেছিল কিনা এই জঙ্গি তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে বিরাট বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এই মামলায় সাগর সোনকর এবং সাহেব সোনকর নামে 2 সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। 2জন বিজেপি কর্মী বলেই জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত 2 ভাই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিবিআই সূত্রে দাবি, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর 2 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অনেকেই শুটার বা মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন। কিন্তু সদ্য গ্রেপ্তার 2 ভাই ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের মধ্যে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, সাগর এবং সাহেব সোনকরের সঙ্গে চন্দ্রনাথ রথের পূর্ব পরিচয় ছিল। অভিযোগ, ভাড়াটে শুটার জোগাড় করা, রেকি বা পর্যবেক্ষণ, অস্ত্র, অন্যান্য রসদের ব্যবস্থা করা, গোটা পরিকল্পনা বাস্তবায়নে তাদের ভূমিকা ছিল। তবে হত্যার সম্ভাব্য উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও জানা যাচ্ছে, 2 ভাই 2020 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে তারা অন্য একটি রাজনৈতিক দলের এক বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তবে সেই রাজনৈতিক ব্যক্তি বা দলের নাম সিবিআই এখনও প্রকাশ করেনি। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত কেন্দ্রের আনা নয়া আইন নিয়ে রাজ্যসভাতে এবার
চরম বিতর্ক, কেন্দ্রকে ব্যাপক আক্রমণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কংগ্রেস সভাপতি জানিয়েছেন, একদিন বিরোধীরা আপনাদের এসি ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে জনতার সামনে এনে ফেলে দেবে। বিজেপি জানাচ্ছে, রাজ্যসভার বিরোধী দলনেতার এই মন্তব্য অত্যন্ত হিংসাত্মক একটা হুমকি হিসেবে আমরা দেখছি। মল্লিকার্জুন খাড়গে আরও জানিয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে চালাচ্ছে আরএসএস। পড়ুয়াদের চাপের কাছে যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই জমি ছেড়েছে মোদী সরকার। পড়ুয়াদের সমস্যার স্থায়ী সমাধান করাটা মোদী সরকারের উদ্দেশ্য নয়, তাড়াহুড়ো করে তাই একটা বিল এনেছে। কেন 2024 সালে প্রশ্নফাঁসের পর সেই প্রশ্নফাঁস আটকানোর চেষ্টা করা হলো না কেন, প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলেছেন, একদিন বিরোধীরা আপনাদের এসি রুম থেকে টেনে বের করে এনে জনতার সামনে ফেলবে। তার সাফ কথা, অমিত শাহকে জবাব দিতে হবে কেন দেশের পড়ুয়াদের ওপরেই অমানবিক নির্যাতন চালালো মোদী সরকার। খাড়গের এই জোড়া মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিজেপি। গেরুয়া সাংসদরা জানাচ্ছেন, এটা সরাসরি হিংসার হুমকি, খাড়গেকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গে বর্তমানে ক্ষমতায় শুভেন্দুর বিজেপি সরকার। তাদের অনুপ্রেরণায় 19 বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। শুক্রবার দমদম বিমানবন্দরে নামলেন তিনি। চোখে চশমা, পরনে ছিল সাদা লাল পাড়ের শাড়ি। কলকাতায় আসার আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তসলিমা নাসরিন। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। দমদম বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তসলিমা নাসরিন জানিয়েছেন, খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। শনিবার আজ কলকাতা রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকরা জানাচ্ছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শুক্রবার বিমানবন্দরে তসলিমা নাসরিনকে স্বাগত জানান দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায়। প্রসঙ্গত 2007 সালে তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটা বড় অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত বইটিকে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে ওই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। রাজ্যে বিজেপির শুভেন্দু সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই কলকাতায় প্রত্যাবর্তন হলো তসলিমা নাসরিনের। কুল কিনারা না পেয়ে অবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শতাব্দী রায়। অমিত শাহের কাছে ছুটে গেলেন সাংসদ জুন মালিয়া। নিজেদের নতুন দলের ভবিষ্যৎ তো বটেই, পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে কিভাবে কাজ করবেন তা জেনে নিতে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এখন তিনি নতুন দল এনসিপিআই এর লোকসভার উপদলনেত্রী। যদিও এনসিপিআইকে এখনও সংসদে স্বীকৃতি দিচ্ছে না স্পিকার ওম বিড়লা। অস্বস্তিতে রয়েছেন শতাব্দী সহ 20 জন বিদ্রোহী তৃণমূলী। বারবার বিভিন্ন জায়গায় দরবার করেও কাজ না হওয়ায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে প্রায় টানা আধ ঘন্টা নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন শতাব্দী রায়। তুলেছেন ছবি। বৈঠকের পর শতাব্দী বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সাংসদ হিসেবে নিজের এলাকার উন্নয়নে কাজ করতে আমাদের কোনো সমস্যা হবে না, সে যে দলের এমপি হই না কেন। বলেছেন, হামারে সাথ চলিয়ে কোই প্রবলেম নেই হোগা। অপরদিকে অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন জুন মালিয়া। শতাব্দী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে জানান, আমাদের 20 জন এনসিপিআই সাংসদ একজোট আছি, কোথাও কোনো মতভেদ নেই। তৃণমূলের বর্তমান নেতৃত্বের অধীনে যে কাজ করা সম্ভব নয় তা নিয়ে কারো মধ্যে দ্বিমত নেই বলে জানিয়েছেন শতাব্দী রায়। অপরদিকে এখনও এনসিপিআই হিসেবে সংসদের স্বীকৃতি না পাওয়ায় 20 জনের মধ্যে অনেকেই ক্ষুব্ধ বলে জানা যাচ্ছে। একান্তে তাদের মন্তব্য, সংসদে আসছি বটে কিন্তু বুঝতেই পারছি না আমরা সরকার পক্ষ নাকি বিপক্ষ। এরকম ত্রিশঙ্কু অবস্থা মোটেই কাম্য নয়। মাসের শুরুতেই স্বস্তির খবর, কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু কমল 200 টাকার অধিক মূল্য। 1 আগস্ট শনিবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। আজ থেকে রাজ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল সিলিন্ডার পিছু 209 টাকা। শনিবার আজ থেকে কলকাতায় একটি 19 কেজির সিলিন্ডার মিলবে 2872 টাকা 50 পয়সায়। দিল্লিতে 19 কেজির প্রতিটি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 202 টাকা করে কমানো হয়েছে। সিলিন্ডার পিছু নতুন দাম দাঁড়িয়েছে দিল্লিতে 2728 টাকা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। ওই সিলিন্ডারের দাম কিন্তু কমেনি। 19 কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু কমল 209 টাকা। 1 আগস্ট আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার পোর্টালে সেলফ এনুমারেশন। জনগণনায় দিতে হচ্ছে 33টি প্রশ্নের উত্তর, নিজেই করতে পারবেন বাড়িতে বসে। পশ্চিম মেদিনীপুর জেলায়
এবং গোটা রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে আজ থেকে। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা বা সেলফ এনিউমারেশন। এরপর আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন গণনাকারীরা। এই গোটা প্রক্রিয়ায় জেলা জুড়ে প্রায় 10,000 কর্মীকে মাঠে নামানো হচ্ছে। প্রশাসন জানাচ্ছে, জনগণনায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে রেহাই মিলবে না। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য ভেরিফিকেশন করা হবে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, জনগণনা 2027-এর প্রথম পর্যায়ে গৃহ তালিকা প্রস্তুতিকরণ, গৃহ গণনার কাজ হবে। পয়লা আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ চাইলে অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিজেরাই স্বগণনা করতে পারবেন। প্রথমে রাজ্য নির্বাচন ক্যাপচা পূরণ নিবন্ধন করতে হবে। পরিবারের প্রধানের নাম, 10 সংখ্যার মোবাইল নম্বর, প্রয়োজনে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগ ইন করে জেলা, পিনকোড, এলাকার নাম, মানচিত্রে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। এরপর গৃহ তালিকা এবং গৃহ গণনার প্রশ্নাবলী পূরণ করে তথ্য যাচাইয়ের পর চূড়ান্তভাবে জমা করতে হবে। একবার ফাইনাল সাবমিট করার পরে আর কোনো তথ্য সংশোধনের সুযোগ। তথ্য জমা দিলেই এইচ দিয়ে শুরু হওয়া একটি 11 সংখ্যার আইডি নম্বর তৈরি হবে, যা SMS বা ইমেলের মাধ্যমে আপনাকে পাঠানো হবে। পরে গণনাকারী বাড়িতে এলে সেই আইডি দেখাতে হবে। আইডি মিলে গেলে অনলাইনে জমা দেওয়া তথ্য যাচাই করে গ্রহণ করা হবে। না মিললে নতুন করে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। প্রথম পর্যায়ে মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবারের সদস্যদের তথ্যের পাশাপাশি বাড়িতে কতগুলি ঘর রয়েছে, ছাদের ধরন, পানীয় জল, শৌচাগার, যানবাহন সহ যাবতীয় সামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে। আজ থেকে রাজ্যের সমস্ত মহিলার জন্য ফ্রি নয় বাস পরিষেবা। রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত আরও সহজ সুবিধাজনক করতে 1 আগস্ট থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত পিঙ্ক কার্ড ব্যবস্থা। এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা শুধুমাত্র সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। যাদের পিঙ্ক কার্ড থাকবে না, তারা ফ্রিতে সরকারি বাসে আজ থেকে আর চড়তে পারবেন না। তাদের নির্দিষ্ট ভাড়া দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, ইতিমধ্যেই যেই সমস্ত মহিলা পিঙ্ক কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এমন বহু মহিলার হাতে পিঙ্ক কার্ড ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকেই কার্ডটি সরকারি বাসে ব্যবহার করা যাবে। তবে সকলের হাতে পিঙ্ক কার্ড পৌঁছতে আরও কিছুটা সময় লাগতে পারে। অপরদিকে ভয়াবহ বন্যার জেরে বিপর্যস্ত অসম। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, বহু পরিবার হারিয়েছে মাথার উপর ছাদ, বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায়। এমন কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান করেছেন তিনি। চলতি বছরে ভয়াবহ বন্যায় অসমের একাধিক জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নদীর জল বিপদসীমার অনেক উপরে ওঠায় হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। ইতিমধ্যে 80 জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। শুধু কার্তিক আরিয়ান নয়, অসমের বন্যা পরিস্থিতিতে আরও কয়েকজন তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আয়ুষ্মান খুরানা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়াও আলিয়া ভাট, ভূমি পেডনেকর সহ একাধিক তারকা সামাজিক মাধ্যমে মানুষকে বন্যা ত্রাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অত্যন্ত মানবিক এই পদক্ষেপের জন্য গোটা দেশ জুড়ে অনুরাগী এবং নেটিজেনদের কাছে প্রশংসা পাচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। বিদ্যালয়ের মিড ডে মিলে এবার মিলবে চিকেন বিরিয়ানি, এমনই ইচ্ছার কথা জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। আর তা কার্যকর করতে তেড়ে ফুড়ে ময়দানে নেমে পড়েছে সেই রাজ্যের শিক্ষা দপ্তর। স্বয়ং স্কুল শিক্ষামন্ত্রী রাজমোহন জানিয়েছেন, সপ্তাহে একদিন পড়ুয়াদের চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। গত 5-এর দশকে দেশের মধ্যে প্রথম স্কুলে মিড ডে মিল প্রকল্প চালু হয় তামিলনাড়ুতে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন কামরাজ। লক্ষ্য ছিল শিশুদের পুষ্টির ঘাটতি কমানো। পরবর্তী সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী ওই প্রকল্পটিকে আরও শক্তিশালী করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে অনেক পরে দেশ জুড়ে মিড ডে মিল মডেল চালু হয়। আগামী সেপ্টেম্বর মাসেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। 12 এবং 13 সেপ্টেম্বর দুদিনের সেই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে আসতে চলেছেন চীন, রাশিয়া এবং ইরান সহ ব্রিক্সের সদস্য দেশগুলির শীর্ষ নেতৃত্ব। তার ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। ভারতে আসতে পারেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে এবারের ব্রিক্স সম্মেলন বিশেষভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এই গোষ্ঠীর 2 নতুন সদস্য ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে চলতি যুদ্ধের কারণে মতবিরোধ তুঙ্গে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সংকট নিরসনে এবারের সম্মেলন কতটা কার্যকরী হয়ে উঠতে পারে সেই দিকে নজর থাকছে কূটনৈতিক মহলের। প্রসঙ্গত 2019 সালের অক্টোবরের পর এটাই হতে চলেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিতীয় ভারত সফর। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারতের আমন্ত্রণ এসেছে, আমরা খতিয়ে দেখছি এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো কর্মসূচি আছে কিনা। অপরদিকে তার আগেই একাধিকবার ভারতকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বলেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা হোক। জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা 2025 সালের অগস্ট মাস থেকে নয়াদিল্লিতে এসে বাস করছেন। ভারত বাংলাদেশের এই আবেদন নিয়ে কোনো মন্তব্য এতদিন করেনি। এবার ব্রিক্স সম্মেলনের আগে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিদেশ মন্ত্রক জানাচ্ছে, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানো অর্থাৎ প্রত্যার্পণের দাবি খতিয়ে দেখা হচ্ছে।
12ই সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স সম্মেলনের আগেই কি ভারত সরকার শেখ হাসিনা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যাতে তারেক রহমানকে ইতিবাচক কোনো বার্তা দেওয়া যায়, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় লাল সতর্কবার্তা জারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। শনি, রবি, সোম এই 3 দিন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। তবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবারের পর ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার জন্য দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কবার্তা। উত্তরবঙ্গে আগামীকাল রবিবার থেকে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে। এছাড়াও দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে পার্বত্য এলাকাগুলিতে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। অতি বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে চলেছে। তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা নদীতে জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতা শহরে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নগণ্য। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। চড়া রোদ উঠতে পারে দুপুরে। অস্বস্তিজনক ঘাম এবং কষ্ট বাড়বে।